আজকের গল্প পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না সে কথা নিজেরা তো ভুলেই ছিলেন, বাইরের লোকও ভুলেছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করিয়েছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনতে সক্ষম হয়েছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10,000 টাকার কাগজ নিয়ে ঘর করতে এসেছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দ অশ্রু বহেছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলে ধরে প্রতিবেশীদের কাছে সগর্বে বলেছিলেন, ঘরে বউ আনতে হয়তো এমনি, এক্কেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তার এই ভুল ভাঙল। দুদিনেই টের পেলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা এনেছে, তার চতুর্গুণ অহংকার ও অভিমানও সঙ্গে এনেছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডেকে, হাঁ গা, রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করল না। মাথা চুলকিয়ে বারদুই তাই তো করে কাছারি চলে গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে এসে পূজা অর্চনা করতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট, উকিল হয়ে সম্প্রতি ব্যবসা শুরু করেছিলেন। সে এসে বলল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করে রইলেন। এছাড়া আরও একটা বিপদ এই হয়েছিল, ছোট বউকে শাসন করবার জো ছিল না। তার এমনই ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে চেয়ে দেখলেও বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করতে থাকত এবং ডাক্তার না ডাকলে আর উপায় থাকতো না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হয়ে গেছে এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হয়ে গেল। শুধু যাদব হাল ছাড়লেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্রমাগত বলতে লাগলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করে স্থির হয়ে বসে আছে দেখে অন্নপূর্ণার ভয়ে প্রাণ উড়ে গেল। হঠাৎ তার কি মনে হলো, ঘরের মধ্যে ছুটে গিয়ে তার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্য চরণকে টেনে এনে বিন্দুর কোলের উপর নিক্ষেপ করেই তিনি পালিয়ে গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভেঙে চিৎকার করে উঠল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করে মূর্ছার কবল থেকে আত্মরক্ষা করে ছেলে বুকে করে ঘরে চলে গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়িয়ে তা দেখলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করে পুলকিত হলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলে তিনি ছেলে মানুষ করতে পারতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাতে না পেলে তার বড় অসুখ করত, তাই এই ভারটা ছোট বউ নিয়েছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে বলল, দিদি, অমূল্য ধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলে রেখে ভয়ে ভয়ে বললেন, 1 মিনিট সবুর করো বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকেই তা দেখে রেগে গিয়েছিলেন। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা তো সে 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হাঁ বামুন মেয়ে, তোমরাও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। বামুন ঠাকরুন চুপ করে রইলেন। অন্নপূর্ণা বললেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি সয় না ছোট বউ? ছোট বউ তার উত্তরে বলল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনো দিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল আর কোনো দিন যদি তোমাকে বলি। এই বলে সে মেঝের উপর অমূল্যকে দুম করে বসিয়ে দিয়ে দুধের কড়া তুলে এনে উনানের উপর চড়িয়ে দিল।
এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করে উঠতেই বিন্দু তার গাল টিপে দিয়ে বলল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলবো। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটে এসে খোকাকে কোলে নিতে গেলে বিন্দু তাকে ধমক দিয়ে উঠল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হতে পারল না, ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বিন্দু আর কাউকেই কিছু না বলে রোদুদ্যমান শিশুকে কোলে তুলে নিয়ে দুধ জাল দিতে লাগল। অন্নপূর্ণা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে বিন্দু দুধ নিয়ে চলে গেলে তিনি পাচিকাকে সম্বোধন করে বললেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাই হোক, এমন করে অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হতে লাগলো, এবং তার ফল হলো যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলতে শিখল। এর 4 বছর পর যেদিন খুব ঘটা করে অমূল্যর হাতে খড়ি হয়ে গেল, তার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে বিন্দুবাসিনী ডেকে বলল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাইরে এসে অমূল্যর সাজগোজ দেখে অবাক হয়ে গেলেন। তার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করে চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপান কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একটা মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করল। তার পায়ে জুতো নেই, মোজা নেই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নেই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখে হেসে বললেন, এতও তোর আসে ছোট বউ? ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলল, হাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে তাকিয়ে বলল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালা পাঠিয়ে দাও। বলে সে গভীর স্নেহে চুমু খেয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে চলে গেল। অন্নপূর্ণা 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি বামুন ঠাকরুনকে উদ্দেশ্য করে বললেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তা না হলে জানি না ও কী করত। পাচিকা বলল, সেজন্যই ভগবান বোধ করি দিলেন না। 18-19 বছর বয়স হলো। কথাটা শেষ হতে পেল না। ছোট বউ একা ফিরে এসে বলল, দিদি, বট ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হেসে ফেললেন, বললেন, এখনও সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল? না হয় তুইও যা না, পাঠশালায় গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হয়ে হেসে বলল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পোড়োরা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বললেন, করলেই বা? ছেলেরা মারামারি করেই, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ। তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালা দিতে পারে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করতো না, তাই বোধহয় মনে মনে অসন্তুষ্ট হয়ে বলল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে? অন্নপূর্ণা তার মনের ভাব বুঝে হেসে বললেন, তাহলে ডাক্তার দেখাবি। কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতাম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু বলল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হয়ে বললেন, যা হবে তা দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাচ্ছিষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কোস, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করল, বলল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না, এতে কারোর ভালো লাগুক আর নাই লাগুক।
আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হাঁ কদম, তোকে না বললাম সিধে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? তার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করে অন্নপূর্ণা ব্যস্ত হয়ে বললেন, সিধে দিচ্ছি, একেবারে এত উতলা হোসনে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথায় জবাব না দিয়ে বলল, কদম, সিধে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকালবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি। বলে সে উত্তরের জন্য অপেক্ষা না করেই হনহন করে চলে গেল। অন্নপূর্ণা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কদম বলল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখনই আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্যি নেই যে তা রোধ করে। সেদিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খেয়ে শয্যার উপর কাত হয়ে শুয়ে গুড়গুড়ির নল মুখে দিয়ে নেশার পৃষ্ঠে চাবুক দিচ্ছিল। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করে নড়ে উঠল। যাদব কষ্টে চোখ খুলে বললেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হয়ে উঠে বসে বললেন, ছোট মা? কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। ছোট বউ কথা বলল না। তার হয়ে অন্নপূর্ণাই বলে দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলে দিয়ে শঙ্কিত হয়ে বলে উঠলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি, কী রকম হলো? অন্নপূর্ণা তার হাতের নলটা তুলে দিয়ে হেসে বললেন, এখনও কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হয়ে বললেন, ও যদির কথা? আমি বলি বুঝি? বিন্দু আড়ালে দাঁড়িয়ে হাড়ে হাড়ে জ্বলে গিয়ে মৃদুস্বরে বলল, দিদি, এই না তুমি বললে অনাথ সৃষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝেছিলেন তার কথা বলবার ধরনটা ভালো হয়নি এবং এর ফলও মধুর হবে না। এখন এই চাপা গলায় নিগুড় অর্থ স্পষ্ট অনুভব করে তিনি যথার্থ ভীত হয়ে উঠলেন। তার রাগটা পড়ল নিরীহ স্বামীর উপর এবং তাকেই উদ্দেশ্য করে বললেন, আপিংয়ের নেশায় মানুষের চোখই বুঝে যায়, কানও কি বুঝে যায়? বললুম কি আর ও শুনলে কি? কই দেখি কীরকম হলো? আমি কি বলেছি তোমাকে অমূল্য চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মোট ছুটে যাইবার উপক্রম হলো। তিনি হতবুদ্ধি হয়ে গিয়ে বললেন, কেন, কি হলো গো? অন্নপূর্ণা রেগে বললেন, যা হলো তা ভালো, এমন মানুষের সঙ্গে কথা বলতে যাওয়া ঝকমারি, অর্ধমের ভোগ। বলে সক্রোধে ঘর ছেড়ে চলে গেলেন। যাদব বললেন, কি হয়েছে মা, খুলে বলো তো? বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, বাইরে গোলার ধারে একটা পাঠশালা হলে। যাদব বললেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু বলল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হয়ে বললেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই। ভাসুরের হুকুম পেয়ে বিন্দুর রাগ পড়ে গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকে দেখল অন্নপূর্ণা মুখ ভার করে বসে আছেন এবং কাছে বসে কদম হাত মুখ নেড়ে কি যেন ব্যাখ্যা করছে। বিন্দুকে ঢুকতে দেখেই সে পাংশু মুখে, ওমা, এই যে বলিয়াই বক্তব্য শেষ করে ফেলল। বিন্দু বুঝল তার কথাই হচ্ছে। সামনে এসে বলল, ওমা কি, তাই বলো না। ভয়ে কদমের গলা কাঠ হয়ে গেল। সে ঢোক গিলে বলল, না দিদি, এই কিনা বড়মা বললেন কিনা এই ধরনা কেন? বিন্দু রুক্ষ স্বরে বলল, ধরেছি, তুই কাজ করগে যা। কদম দ্বিরুক্তি না করে উঠে গিয়ে বাঁচল। তখন বিন্দু অন্নপূর্ণাকে বলল,
বড় গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বড়ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি হয়ে থাকলে অন্নপূর্ণাকে দিদি বলতো, রাগলে বড় গিন্নি বলতো। অন্নপূর্ণা জ্বলে উঠে বললেন, যা না বলগে না, বড়ঠাকুর আমার মাথাটা কেটে নেবে। আর বড়ঠাকুরও তেমনি, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা, ঠিক কথা মা। ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়েই জন্মেছিলি মাইরি। বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দু রাগ হয়েছিল বটে, অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হেসে ফেলল, বলল, কই, তুমি তো ভয় করো না। অন্নপূর্ণা বললেন, করি না আবার? তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল না হয়ে যায় সে এখনও মায়ের পেটে আছে। কিন্তু অত রাগও ভালো নয় ছোট বউ। এখনও কি ছোটটি আছিস? ছেলে হলে যে এতদিন 4-5 ছেলের মা হতিস। আর তোকেই বা দোষ দেব কি, ওই বুড়ো মিনসে আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলল, কপাল নিয়ে যে জন্মেছিলাম দিদি সে কথা তোমার মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা যায়। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি। অন্নপূর্ণা হাত নেড়ে বললেন, আমি? সে কথা কারোর বলবার জোর নেই। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ। কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব আর আমি দাসীবাদী। আমি তাই সয়ে থাকি। অন্য কেউ হলে তার এই উল্টোপাল্টা কথা। বিন্দু খিলখিল করে হেসে ফেলল, বলল, দিদি, তুমি সত্য যুগের মানুষ। কেন মরতে এককালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। বলে সহসা সম্মুখে এসে হাঁটু গেড়ে বসে 2 বাহু দিয়ে অন্নপূর্ণার গলা জড়িয়ে ধরে বলল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রেগে বললেন, যা, সরে যা। কদম ছুটে এসে বলল, দিদি, অমূল্যধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, জাতি পেলে কোথায়? তোরা কি করছিলি? আমি ও ঘরে বিছানা করছিলাম দিদি। জানি নে কখন ও বড়মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা। বলে বিন্দু ঘর ছেড়ে চলে গেল। খানিক পরে অমূল্যর আঙুলের ডগায় ভিজে ন্যাকড়ার পটি বেঁধে কোলে করে এসে বলল, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে, ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধানে করে রেখো তো। তা? অন্নপূর্ণা আরও রেগে গিয়ে বলল, কি কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাতি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? বিন্দু বলল, না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না। বলে বেরিয়ে গেল। অন্নপূর্ণা বললেন, শুনলি কদম, ওর জবরদস্তির কথাগুলো? জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে? কদম কি একটা বলতে গিয়ে হাঁ করে থেমে গেল। বিন্দু ফিরে এসে বলল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলল, যা না যা, কিন্তু মাথা করে মরলেও ফিরিয়ে আনবার নামটি করব না, সে কথা মনে রাখিস। আমিও আসতে চাই নে। বলে বিন্দু মুখ ভার করে চলে গেল। ঘণ্টা 2 পর অন্নপূর্ণা দুমদুম করে পা ফেলে ছোট বউয়ের ঘরে এসে ঢুকলেন। ঘরের একধারে একটি ছোট্ট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখছিলেন এবং বিন্দু অমূল্যকে নিয়ে খাটের উপর শুয়ে আস্তে আস্তে গল্প বলছিলেন। অন্নপূর্ণা বললেন, খাবি আয়। বিন্দু বলল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়িয়ে ধরে বলল, ছোটো মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, এই ছেলেটি হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোটো বউ, শেষে টের পাবি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করে অমূল্যকে শিখিয়ে দিল। অমূল্য চেঁচিয়ে বলল, তুমি যাও না দিদি, ছোটো মা রূপকথা বলছে। অন্নপূর্ণা ধমকিয়ে বলল, ভালো চাস তো উঠে আয় ছোটো বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নামই অন্নপূর্ণা নয়।
বলে যেমন করে এসেছিল তেমন করেই পা ফেলে বেরিয়ে গেল। মাধব জিজ্ঞেস করল, আজ আবার তোমাদের হলো কি? বিন্দু বলল, দিদি রাগ করলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলাম ছেলেপুলের ঘর জাঁতিটাতিগুলো একটু সাবধানে করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলল, আর গোলমাল করো না, যাও। বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এক্ষুনি উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলে নিয়ে হেসে রান্নাঘরে চলে গেল। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করে যেমন করে বেড়ে উঠতে থাকে, এই দুটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করে আরও 6 বছর কাটিয়ে দিলেন। অমূল্য এখন বড় হয়েছে, সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছে। তিনি সকালবেলা পড়িয়ে যাবার পর অমূল্য খেলা করতে বেরিয়েছিলেন। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, ছোট বউ, কি করি বলতো? বিন্দু তার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করে অমূল্যর পোশাক বাঁধছিল। সে কাকার সঙ্গে কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। বিন্দু মুখ না তুলেই বলল, কিসের দিদি? তার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখে অবাক হয়ে গিয়েছিলেন, তাই তার মুখের ভাবটা লক্ষ্য করলেন না। কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে জিজ্ঞেস করলেন, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলল, হ্যাঁ। অন্নপূর্ণা বললেন, কত টাকাই না তুই অপব্যয় করিস। এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হলো, কিন্তু সহজভাবে বলল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকে একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বললেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলে বলল, কি বলতে এসেছো তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলে তিনি রাগ করে চলে গেলেন। ভৈরব অমূল্যকে ডেকে আনতে গিয়েছিলেন। সে ঘণ্টাখানেক পরে খুঁজে আনল। বিন্দু জিজ্ঞেস করল, কোথায় ছিলি এতক্ষণ? অমূল্য চুপ করে রইল। ভৈরব বলল, ওপাড়ায় চাষাদের ছেলের সঙ্গে ডাংগুলি খেলছিল। এই খেলাটাই বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করে দিয়েছিল। বলল, ডাংগুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীল বর্ণ হয়ে বলল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে আমাকে। আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপর হবে, বলে তাকে পোশাক পরাতে লাগলো। মাস 2 পূর্বে অমূল্যর পইতে হয়েছিল। সে ন্যাড়া মাথার জরি টুপি পরতে ভয়ঙ্কর আপত্তি করল, কিন্তু বিন্দু ছাড়বার লোক নয়, সে জোর করে পরিয়ে দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরি টুপি পরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। মাধব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়লে হেসে উঠে বলেন, বাহ, এ যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলে দিয়ে খাটের উপর গিয়ে উপুড় হয়ে পড়ল। বিন্দু রেগে উঠল, বলল, একে ছেলে মানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হয়ে বলল, কাঁদিস না অমূল্য, ওঠ, লোকে পাগল বলে তো আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আর একদিন হয়েছিল এবং বিন্দু তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। সে কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বলল, আমি সব কাজে পাগলের মতো করি না? বলে উঠে গিয়ে অমূল্যকে তুলে এনে পাখার বাটের বাড়ি ঘা কতক দিয়ে দামি মখমলের পোশাক টেনে টেনে খুলে ফেলতে লাগলো। মাধব ভয়ে ভয়ে বেরিয়ে গিয়ে অন্নপূর্ণাকে সংবাদ দিল, মাথায় ভূত চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকে দেখলেন বিন্দু সমস্ত পোশাক খুলে নিয়ে একটা সাধারণ বস্ত্র পরিয়ে দিচ্ছে। অমূল্য ভয়ে বিবর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা বললেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে ছেড়ে দিয়ে হঠাৎ গলায় আঁচল দিয়ে হাত জোর করে বলল, আমাদের পায়ে পড়ি বড় গিন্নি, সামনে থেকে একটু যাও। তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাক শূন্য হয়ে দাঁড়িয়ে রইলেন।
বিন্দু অমূল্যর একটা কান ধরে টেনে এনে ঘরের এক কোণে দাঁড় করিয়ে দিয়ে বলল, যেমন বজ্জাত ছেলে তুমি, তেমনই তোমার শাস্তি হওয়া চাই। সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাইরে এসো, আমি দোর বন্ধ করব। বলে বাইরে এসে শেকল তুলে দিল। বেলা তখন প্রায় 1টা বাজে। অন্নপূর্ণা আর থাকতে না পেরে বললেন, হ্যাঁ ছোট বউ, সত্যিই আজ তুই অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়িশুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়িশুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলল, এ তোর কী রকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটি ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে। দাসী চাকরেই বা মুখে ভাত তোলে কি করে বল দেখি? বিন্দু জিদ করে বলল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝলেন তর্ক করে আর লাভ হবে না। বললেন, আমি বলছি, বড় বোনের কথাটা রাখ। আজ তাকে মাপ কর। তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চেয়ে বিন্দু নিজেই নরম হয়ে এসেছিল। কদমকে ডেকে বলল, যা নিয়ে আয় তাকে, কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা বললে ভালো হবে না। গোলযোগটা এখানেই সেদিনের মতো থেমে গেল। ছোট ভাইয়ের ওকালতিতে পসার হওয়ার পর থেকে যাদব চাকরি ছেড়ে দিয়ে নিজের বিষয় আশয় দেখছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাও সুদে খাটিয়ে প্রায় দ্বিগুণ করেছিলেন। সেই টাকার কিয়দংশ নিয়ে এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করে তিনি গত বছর থেকে প্রায় পুয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি দিয়েছিলেন। দিন 10 হলো তা সম্পূর্ণ হয়েছে। কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখে সকলেই তথায় উঠে যাবেন। তাই একদিন যাদব আহারে বসে ছোট বউকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কি না। বিন্দুর একটা অভ্যেস ছিল, সে সহস্র কাজ ফেলে রেখে ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসে থাকত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করত, সকলেই করত। বলল, আর কিছু বাকি নেই। যাদব হেসে বললেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা। তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পুজো দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বললেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরে বসেছিলেন, হেসে বললেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বললেন, শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বড়ও দেন, আবশ্যক হলে খাড়াও ধরেন। ওই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বললেন, সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পেয়ে সে কথা চাপা দিয়ে বলল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারোর কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবে। যাদব বললেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাকে প্রায়ই অর্থ সাহায্য করে পাঠাতেন। কিছুদিন থেকে তিনি তার পুত্র নরেনকে এখানে রেখে লেখাপড়া শেখাবার ইচ্ছা জানিয়ে চিঠিপত্র লিখেছিলেন। এই সময় তিনি ছেলে নিয়ে উত্তরপাড়ার থেকে এসে উপস্থিত হলেন। তার স্বামী প্রিয়নাথ সেখানে কি করতেন তা ঠিক করে কেউই বলতে পারে না। দিন 2-এর মধ্যে তিনিও এসে পড়লেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়ে পরত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াত। টেডিটা তার বাস্তবিক একটা দেখবার বস্তু ছিল। আজ সন্ধ্যের পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসেছিলেন এবং এলোকেশী তার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিচ্ছিলেন। বিন্দু জিজ্ঞেস করল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক্স, আরও কত কি ডেসিমেল ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রে মুখের দিকে একবার চেয়ে বিন্দুকে বলল, সে কি 1-8খানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা।
নরেন ঘাড় নেড়ে বলল, আচ্ছা দেখাবো। বিন্দু বলল, পাশ করতে এখনও তো দেরি আছে। এলোকেশী বলল, দেরি কি থাকতো ছোট বউ, দেরি থাকতো না, এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারটার জন্যই হচ্ছে না, তার সর্বনাশ হোক। বাছাকে সে যে কি বিষ নজরেই দেখছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না, হিংসে করে বছরের পর বছর একটা কেলাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হয়ে বলল, কই, এরকম তো হয় না। এলোকেশী বললেন, আবার হয় না? মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করে রইল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হয়ে বললেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা থেকে এসে আস্তে আস্তে তার ছোটো মার কোলে গিয়ে বসল। বসেই গলা ধরে কানে কানে বলল, কাল রবিবার ছোটো মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হেসে বলল, এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টারমশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হয়ে বলল, ও কী রে অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হেসে বলল, শুধু এই বুঝি এখনও রাত্রিরে? অমূল্য ব্যাকুল হয়ে তার মুখে হাত চাপা দিয়ে বলল, বলো না ছোটো মা, বলো না। বিন্দু বলল না, কিন্তু অন্নপূর্ণা বলে দিলেন। বললেন, এখনও ও রাত্রিরে ছোটো মার কাছে শোয়। বিন্দু বলল, শুধু শোয়া দিদি, এখনও সমস্ত রাত্রির বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তার ছোটো মার বুকের মধ্যে মুখ লুকিয়ে রইল। নরেন বলল, ছি ছি, তুই কী রে, তুই ইংরাজি পড়িস? অন্নপূর্ণা বললেন, পড়ে বই কি, স্কুলে তো ইংরেজিই পড়ে। নরেন বলল, ইস, ইংরাজি পড়ে? কই, ইঞ্জিন বানান করুক তো দেখি। তার পারতে হয় না। এলোকেশী বললেন, ওসব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বললেন, কই অমূল্য, বানান কর না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলল না। বিন্দু তার মাথাটা একবার বুকে চেপে ধরে বলল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপর এলোকেশীর দিকে চেয়ে বলল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হলেও পরিহাস ছলে সবাই হাসতে লাগলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করে বললেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো? ও এমনি থিয়েটারে অ্যাক্টও করে যে, লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতা সেজে কী রকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু এড়ে বসে হাত জোর করে উচ্চ নাকি সুর করে আরম্ভ করে দিল, প্রাণেশ্বর কি কুক্ষুনে দাসী তব। বিন্দু ব্যাকুল হয়ে উঠল, ওরে থাম থাম থাম, চুপ কর, বড়ঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়ে চুপ করল। অন্নপূর্ণা ওইটুকু শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বললেন, শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোটো বউ। বিন্দু বিরক্ত হয়ে বলল, তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলল, না। এই কণ্ঠস্বর শুনে এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হলো যে ব্যাপারটা অনেক দূর গিয়েছে এবং এখানেই তা শেষ হবে না। এলোকেশী নতুন লোক, তিনি ভিতরের কথা বুঝলেন না। বললেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কি ও কম শিখেছে? দময়ন্তী সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তেই চাইবে না। নরেন বলল, এখনই বলবো?
রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করছিল। সে কথা বলল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলে উঠলেন, না না, গানটান এখন আর কাজ নেই। নরেন বলল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব। আমি বাজাতেও জানি। তেরে কেটে তাক। বাজনা বড় শক্ত মামি। আচ্ছা, ওই পিতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠবার ইঙ্গিত করে বলল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হয়ে শুনছিল। তার উঠবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলল, আর একটু বসো না ছোটো মা। কিন্তু কোনো কথা না বলে তাকে তুলে দিয়ে সঙ্গে করে ঘরে চলে গেল। সহসা সে কেন যে অমন করে গেল, অন্নপূর্ণা তা বুঝলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়ে যায় এই ভয়ে নরেনের এখানে থেকে লেখাপড়াও যে সে পছন্দ করবে না, এটাও সুস্পষ্ট বুঝে তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। বললেন, বাবা নরেন, তোমার ছোটো মামির সামনে ওই একটো ট্যাক্টোগুলো আর করো না। ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি, তাই অমন করে উঠে গেল বটে? অন্নপূর্ণা বললেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজে খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে, সেই চেষ্টাই করবে। তুমি অমূল্য সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগলো না। বললেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাই উচিত। তবে যদি বললে তো বলি বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা আর আমার নরেন কি বুড়ো? 1-8 বছরে ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসে দেখছে। ওদের থিয়েটারের দলে কত রাজরাজার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হয়ে বললেন, না ঠাকুরজি, সে কথা বলিনি। আমি বলছি, আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি অতই বোকা যে এ কথাটাও বুঝি নে? তবে দাদা নাকি বললেন নরেন এখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না? অন্নপূর্ণা লজ্জায় মরে গিয়ে বললেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে, যাতে। এলোকেশী বললেন, আচ্ছা, তাই তাই। যা নরেন, তুই বাইরে গিয়ে বসকে, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নে। বলে ছেলেকে ঠেলে তুলে দিয়ে নিজেও চলে গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকে কাঁদো কাঁদো হয়ে বলে উঠলেন, হাঁলা, তোর জন্যে কি কুটুম্বিতে বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু বলল, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বললেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বলে বেরিয়ে যাচ্ছিলেন। মাধবকে ঘরে ঢুকতে দেখে আবার জ্বলে উঠলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকোগে, না হয় ওই বউটিকে বিদায় করো, আমি আর রাখতে পারবো না। আজ তা স্পষ্ট বলে গেলাম। বলে চলে গেলেন। মাধব আশ্চর্য হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল, ব্যাপার কি? বিন্দু বলল, জানি নে, বড় গিন্নি বলেছে, দাও আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলল না। টেবিলের উপর থেকে খবরের কাগজটা নিয়ে বাইরে চলে গেলেন। ঠাকুরজি দেখতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখলেন নিঃসন্তান ছোট বউর অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢললেন এবং প্রতি রাতে স্বামী প্রিয়নাথকে একবার করে ভৎসনা করতে লাগলেন, তোমার জন্যই আমার সব গেল, তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতন ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালো ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়িয়ে দিয়ে গরিবের ভগবান আছেন বলে উপসংহার করে চুপ করে শুতেন।
প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করতে করতে ঘুমিয়ে পড়তেন। এমন করেই এই দম্পতিটির দিন কাটছিল এবং ছোট বউর প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফুলে ফেঁপে উঠছিল। আজ দুপুরবেলা তিনি বলছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনো দিন বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারি নে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হয়ে বললেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে এও স্ত্রীর মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথও তো 70-এর মুখে ছাই দিয়ে আরও 6 মাস বছরেকের বড়, তাই বলে কি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, না কি করবে, চিচি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়ে যাচ্ছিল, বিন্দুর দিকে চেয়ে সহসা দাঁড়িয়ে পড়ে বললেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশির সামনে ভারী লজ্জা পেয়ে বলল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বললেন, না, তুই বুড়ি, কাছে আয়, ভাদর আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলল, কক্ষণও যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বললেন, দেখিস ভাঁড়াস নে যেন, বলে সন্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে চলে গেলেন। এলোকেশী বলল, বড় বউ যেন একটু বাইয়ে ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থেকে বলল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করে রইল। অন্নপূর্ণা কি একটা হাতে নিয়ে সে পথেই ফিরে যাচ্ছিল। বিন্দু ডেকে বলল, দিদি, শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরে দাঁড়ালো। ক্ষণকাল নিঃশব্দে চেয়ে সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে এলোকেশীকে বললেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে, অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তো পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না, ওর সব ছিষ্টি ছাড়া মতিব বুদ্ধি, ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়? ছোটো মারও অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলে হেসে বলল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম ছিষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোককে দেখিয়ে বলবে, ওই অমূল্যর মা। বলতে বলতে তার চোখ দুটি সজল হয়ে উঠল। অন্নপূর্ণা তা দেখতে পেয়ে সস্নেহে বললেন, সেজন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমার মনে ঠাঁই দিনে। বিন্দু আঁচল দিয়ে চোখ মুছে বলল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। সে লজ্জিত হয়ে জোর করে হেসে বলল, না দিদি, ও আশায় যদি কোনো দিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হয়ে রইলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানতেন না তা নয়, কিন্তু তার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনো দিন নিজের মধ্যে এমন স্পষ্ট করে উপলব্ধি করেননি। আজ তার চৈতন্য হলো। কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক? নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চেয়ে অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তার মাতৃহৃদয় পরিপূর্ণ হয়ে গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করবার জন্য মুখ ফেরালেন। ঠাকুরজি বললেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলে মুখ টিপে হেসে চলে গেল। দিন 5-6 পর একদিন সকালবেলা বাড়ির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করে ওপর থেকে নেমে যাচ্ছিল। অমূল্য এসে তার পথ রোধ করে বলল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হয়ে বলল, সে কীরকম দাদাবাবু?
অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করে বলল, দেখো এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট। পারবে ছাড়তে? নাপিত হেসে বলল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়ল না, সাহস দিয়ে বলল, ও শক্ত নয় কৈলাস দাদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করে বলল, কিন্তু আজ কী বার? তোমার ছোটো মা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলে এক পা গিয়ে ফিরে এসে বলল, আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলে জোর করে সে ছাতিটা টেনে নিয়ে ছুটে চলে গেল। ঝড়ের মতো ঘরে ঢুকে বলল, ছোটো মা, শিগগিরই একবার এসো তো। ছোটো মা সবেমাত্র স্নান সেরে আহান্নিকে বসছিল। ব্যস্ত হয়ে বলল, ওরে ছুসনে ছুসনে ছুসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোটো মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হলো। তার চুল ছাঁটবার জন্য চিরদিন মারামারি করতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাঁটতে চাইছে বুঝতে না পেরে সে বাইরে আসতেই নাপিত বলল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাঁটতে হবে। ও কি আমি পারবো? অমূল্য বলল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেন দাদাকে ডেকে আনি। বলে ছুটে চলে গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করে ফিরে এসে বলল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোটো মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও। বেশ করে দেখো, এখানে 12 আনা, এখানে 6 আনা, এখানে 2 আনা, আর এইখানে ছোট ছোট। তার ব্যগ্রতা দেখে বিন্দু হেসে বলল, আমি এখন আহ্নিক করবো যে রে। আহ্নিক পরে করো, নলে ছুঁয়ে দেবো। বিন্দুকে অগত্যা দাঁড়িয়ে থাকতে হলো। নাপিত চুল কাটতে লাগলো। বিন্দু চোখ টিপে দিল। সে সমস্ত চুল সমান করে কেটে দিল। অমূল্য মাথায় হাত বুলিয়ে খুব খুশি হয়ে বলল, এই ঠিক হয়েছে। বলে লাফাতে লাফাতে চলে গেল। নাপিত ছাতি বগলে করে বলল, কিন্তু মা, কাল এ বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকরুন ভাত দিয়ে ডাকাডাকি করছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসে বাটিতে দুধ সাজাতে সাজাতে শুনতে পেল অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াবার বুরুষ খুঁজে বেড়াচ্ছে। খানিক পরেই সে কেঁদে এসে বিন্দুর পিঠের উপর ঝুঁকে পড়ল। কিচ্ছু হয়নি ছোটো মা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরেই ফেলব। বিন্দু আর হাসি চাপা রাখতে পারল না। অমূল্য পিঠ ছেড়ে দিয়ে রাগে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি কান্না চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনে ঘরে ঢুকে সমস্ত শুনে বললেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রেগে বলল, কাল কি করে 12 আনা হবে? এখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করবার জন্য বললেন, 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে। চাই হবে, 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেন্দাকে জিজ্ঞেস করো। 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করে ভাত খেলো না, ফেলে ছড়িয়ে উঠে চলে গেল। অন্নপূর্ণা বললেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, দিদি, তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা বলতে পারলেন না। দুর্গাপুজো এসে পড়ল। ও পাড়া জমিদারদের বাড়ির আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হয়েছিল। 2 দিন আগে থেকেই নরেন তার মধ্যে মগ্ন হয়ে গেল। সপ্তমী রাত্রে অমূল্য এসে ধরল, ছোটো মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোটো মা বললেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলল, নরেনদা বলেছে 3টে থেকে শুরু হবে, এখন থেকে সমস্ত রাত্রির হিম পড়ে থাকবি, সে হবে না। কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হয়ে বলল, না, পাঠিয়ে দাও। কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করে শয্যার এক প্রান্তে গিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল।
বিন্দু টানতে গেল, সে হাত সরিয়ে দিয়ে শক্ত হয়ে পড়ে রইল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল। বাইরে বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভঙ্গ হলো। সে উৎকীর্ণ হয়ে গুনতে লাগলো, 1, 2, 3, 4। ধরফর করে সে উঠে বসে বিন্দুকে সজোরে নাড়া দিয়ে তুলে দিয়ে বলল, ওঠো ওঠো ছোটো মা, 3, 4 বেজে গেল। বাইরের ঘড়িতে বাজতে লাগলো 5, 6, 7, 8। অমূল্য কেঁদে ফেলে বলল, 7, 8 বেজে গেল, কখন যাব? বাইরের ঘড়িতে তখনও বাজতে লাগলো 9, 10, 11, 12 বেজে থামল। অমূল্য নিজের ভুল বুঝতে পেরে অপ্রতিভ হয়ে চুপ করে শুলো। ঘরের ওধারের খাটের ওপর মাধব শয়ন করতেন। চেঁচামেচিতে তারও ঘুম ভেঙে গিয়েছিল। উচ্চ হাস্য করিয়া তিনি বলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হেসে বলল, ও যে করে আমাকে তুলছে, ঘরে দৌড়ে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হয়ে আছে দেখে তার দয়া হলো। সে বলল, আচ্ছা যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করিস নে। তারপর ভৈরবকে ডেকে আলো দিয়ে পাঠিয়ে দিল। পরের দিন বেলা 10টার সময় যাত্রা শুনে হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরে এসে কাকাকে দেখিয়ে বলল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞেস করল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোটো মা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটা নাচ হবে। কলকাতা থেকে 2 জন এসেছে। নরেন্দা তাদের দেখেছে, ঠিক ছোটো মার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ বলে মাধব হো হো করে হেসে উঠলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হয়ে উঠল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে বলল, তুই একবারও আর ওখানে যাবি না, হারামজাদা বজ্জাত। কে বলল আমার মতো? নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করে বললেন, পাগল তুমি, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করে রাগে পুড়তে লাগলো। সন্ধ্যার প্রাককালে অমূল্য এসে অন্নপূর্ণাকে ধরে বসল। দিদি, পূজাবাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসবো। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। বললেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করতে লাগলেন, না দিদি, এক্ষুনি ফিরে আসবো, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলগে যা। অমূল্য কাঁদতে লাগলো, কাপড় ধরে টানাটানি করতে লাগলো। তুমি ছোটো মাকে বলো না আমি নরেন্দার সঙ্গে যাই, এখনই ফিরে আসবো। অন্নপূর্ণা বললেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করবার সময় দিল না, এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক পর অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করছে। তিনি চুপ করে রইলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়তে লাগলো। তখন তিনি বাইরে এসে বললেন, কি নাচ হবে তাই নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে এসে জিজ্ঞেস করলো, কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না নিয়েই গেছে এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করতে পারলেন না। বললেন, এক্ষুনি আসবে। বিন্দু মুখ অন্ধকার করে চলে গেল। খানিক পর অমূল্য বাড়ি ঢুকে যেই শুনল ছোটো মা ডাকছে, সে গিয়ে তার পিতার শয্যার একধারে শুয়ে পড়ল। প্রদীপের আলোতে বসে চোখে চশমা এঁটে যাদব ভাগবত পড়ছিলেন। মুখ তুলে বললেন, কী রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম এসে বলল, ছোটো মা ডাকছেন, এসো। অমূল্য তার পিতার কাছে সরে এসে বলল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হয়ে বললেন, আমি দিয়ে আসবো? কি হয়েছে কদম? কদম বুঝিয়ে বলল। যাদব বুঝলেন এই নিয়ে একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করেছে, একজন হুকুম দিয়েছে। অমূল্যকে সঙ্গে করে ছোট বধূর ঘরের বাইরে দাঁড়িয়ে ডেকে বলল, এইবারটি মাপ করো মা, ও বলেছে আর করবে না। সেই রাত্রে 2 জায়ে আহারে বসল। বিন্দু বলল, আমি তোমার ওপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে? তখন থেকে আমি শুধু এই কথাটাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যাই, শুনেছে আমি ডাকছি,
অমনি গিয়ে বট ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হয়ে বললেন, তোরা চলে গেলে আমি বা কী করে একলা থাকি বল? বিন্দু ক্ষণকাল চুপ করে থেকে বলল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে কর ওরা যদি দুটি ভাই হতো, তাহলে কি করতিস? বিন্দু বলল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হলো। বললেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে। এসব কথা বড় ঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলে দিয়ে বলল, ন্যাক্কা বুঝিও না দিদি, আমারও 27-28 বছর বয়স হতে চলল। এবারই দাসী চাকর নিয়ে কথা নয়, কথাটা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বড় ঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বলেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতে থালাটা হাত দিয়ে আরও খানিকটা ঠেলে দিয়ে গুম হয়ে বসে রইল। অন্নপূর্ণা বুঝলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করে গেল। বললেন, হাত তুলে বসে রইলি, ভাতে থালাটা কি অপরাধ করলে? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলে বলল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তার ভাব দেখে আর জিদ করতে সাহস করলেন না। শুতে গিয়ে বিন্দু বিছানায় অমূল্যকে দেখতে না পেয়ে ফিরে এসে বলল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বললেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, যাই তুলে দিকে। না না থাক, বলে বিন্দু মুখ অন্ধকার করে চলে গেল। অর্ধেক রাত্রে বিন্দুর সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভেঙে গেল। কি দিদি? অন্নপূর্ণা বাইরে থেকে বললেন, দৌড় খোল, তোর ছেলে নে। এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দৌড় খুলে দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করে ঘরে ঢুকে বললেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনে। রাত্রি 2টো বাজে, একবার চোখের পাতা করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রি একটু ঘুমোতে না পেলে তো বাঁচি নে। বিন্দু হেসে হাত বাড়াতেই অমূল্য তার করে ভিতর গিয়ে ঢুকলো এবং বুকের ওপর মুখ রেখে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। মাধব ওদিকে বিছানা থেকে পরিহাস করে বললেন, শখ মিটল বৌঠান? অন্নপূর্ণা বললেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন। তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কি না তোমার কাছে শুতে লজ্জা করে। 3জনেই হেসে উঠল। অন্নপূর্ণা বললেন, আর না, যাই একটু ঘুমোইকে, বলে চলে গেলেন। দিন 10 পর বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করে মেয়েকে একবার দেখবার জন্য পালকি পাঠিয়ে দিয়েছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি নিয়ে 2-3 দিনের জন্য অমূল্যকে লুকিয়ে বাপের বাড়ি যাবার জন্য উদ্যোগ করছিলেন। এমন সময় বই বগলে করে স্কুলের জন্য প্রস্তুত হয়ে অমূল্য এসে উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাইরে পথের ধারে একটা পালকি দেখে এসেছে। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়তেই সে থমকিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, পায়ে আলতা পড়েছ কেন ছোটো মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হেসে ফেললেন। বিন্দু বলল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়ে বাহির হয়ে গেলেন। বিন্দু হাসি চেপে বলল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলে বলল, দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব, বলে সে বই নিয়ে বাইরে চলে গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করি নে। কিন্তু কি শেয়ানা দেখছিস, বলে আলতা পড়েছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলল,
তুমি কি মনে করছো দিদি, সে স্কুলে গেছে? কক্ষনো না। কোথায় লুকিয়ে বসে আছে? দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাই হলো। সে লুকিয়েছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ে ধুলো নিয়ে পালকিতে উঠবার সময় কোথা থেকে বেরিয়ে এসে তার আঁচল ধরে দাঁড়ালো। দুই জায়েই হেসে উঠলেন। অন্নপূর্ণা বললেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নেই। এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বললেন, যেমন করেছিস তেমনই হবে তো। অমূল্য, থাক না তুই 2 দিন আমার কাছে। অমূল্য মাথা নেড়ে বলল, না না, তোমার কাছে থাকতে পারবো না, বলে আগেই সে পালকিতে গিয়ে বসলো।